আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। সিলেটে ভোররাতে ভূমিকম্প অনুভূত। এদিকে নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, বলছেন মির্জা ফখরুল। জানাবো, ঘুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশিরভাগই বিএনপির। জানাবো, জামাত প্রার্থীর মনোনয়ন স্থগিতকে কেন্দ্র করে বিক্ষোভ, উত্তেজনা। এবং সর্বশেষ জানাবো, ঘন কুয়াশায় দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। সিলেটে ভোররাতে ভূমিকম্প অনুভূত। সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর আনুমানিক 4:47 দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছেন। নগরের জিন্দাবাজার উপশহর অম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জয়ন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায়ও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানান। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় ঘরে থাকা অনেকে আতঙ্কিত হয়ে বাইরে বের হয়ে আসেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হালকা দুলনের মতো অনুভূতি হয়েছিল এবং কিছু ঘরের জানালা ও ফ্যান কেঁপে উঠেছিল। এদিকে ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে পোস্ট দিয়ে জানান তারা ভোরে ভূমিকম্পন অনুভব করেছেন। কেউ কেউ লিখেছেন, হঠাৎ করে ঘর দুলে উঠল। আবার কেউ বলেন, ঘুম ভেঙে গেল, ভেবেছিলাম কেউ দরজা নাড়া দিচ্ছে। অনেকে আতঙ্ক প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে ভূকম্পনের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে কিছু জানায়নি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর তথ্য বলছে, ভোর 4:47 অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল 5.4। ভূ উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁওয়ে। ভূমিকম্পটির গভীরতা ছিল 35 কিলোমিটার। নির্বাচনে বিজয়ী হলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে গঠন করবে জাতীয় সরকার। তবে সেটা সর্বদলীয় সরকার হবে না। এছাড়া 2-1 দিনের মধ্যে তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল। এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এটি এজন্য গুরুত্বপূর্ণ কারণ মানুষ এতদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন পর তারা ফিরে পেয়েছে ভোটাধিকার। আগামী নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি সংখ্যাবোধ করে না উল্লেখ করে তিনি বলেন, প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি। নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন বাস্তবায়ন করবে নির্বাচন। মব সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আসার পর দেশের নতুন একটা কালচার শুরু হয়েছে। মবক্রেসি, এটি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে বের হতে হবে আমাদের। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আসুন যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে, এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়াও তিনি বলেন, সিলেট থেকে বিএনপি এবারে নির্বাচনী প্রচারণা শুরু করবে। ঘুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশিরভাগই বিএনপির। অন্তর্বর্তী সরকারের গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মূলত রাজনৈতিক কারণে দেশের জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। প্রতিবেদনটিতে যারা গুম হয়েছে তাদের মধ্যে দলভিত্তিক একটি স্পষ্ট চিত্র উঠে এসেছে। কমিশনের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত মোট 1913টি গুমের অভিযোগ কমিশনে জমা পড়ে। যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগকে গুমের সংখ্যার আওতায় আনা হয়েছে। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। কমিশন সদস্য নাবিলা ইদ্রিস জানান, এখনও অনেকে অভিযোগ নিয়ে আসছেন এবং প্রকৃত গুমের সংখ্যা 4 থেকে 6 হাজার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অনেক ভুক্তভোগী কিংবা তাদের পরিবার কমিশনের সঙ্গে যোগাযোগ করেনি। কেউ কেউ দেশ ছেড়ে যাচ্ছেন, আবার অনেকে অন রেকর্ড গড়া বলতেও রাজি হননি। প্রতিবেদনে বলা হয়, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরে এসেছেন তাদের ৭৫% জামাত শিবিরের নেতাকর্মী এবং ২২% বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। বিপরীতে যারা এখনও নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে ৬৮% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ২২% জামাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট। এই পরিসংখ্যান থেকে কমিশনের সদস্যরা মন্তব্য করেন, এই গুম ছিল একটি পরিকল্পিত ও রাজনৈতিকভাবে মোটিভেটেড ক্রাইম। হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। উল্লেখযোগ্য গুমের শিকারদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা ইলিয়াস আলী, হুমাম কাদের চৌধুরী, সালাউদ্দিন আহমেদ চৌধুরী, আলম জামাত নেতা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম ও সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। প্রতিবেদনে আরও বলা হয়, গুমের শিকার কিছু ব্যক্তিকে ভারতে হস্তান্তরের তথ্য পাওয়া গেছে, যা সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ ছাড়া সম্ভব নয়। কমিশন জানায়, তদন্তে বরিশালের বলেশ্বর নদীতে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ও লাশ ও গুমের ঘটনা ঘটেছে। এছাড়া বুড়িগঙ্গা নদী ও মুন্সীগঞ্জ এলাকায়ও লাশ গুমের প্রমাণ পাওয়া গেছে। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন, এ প্রতিবেদন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে কিভাবে গণতন্ত্রের মুখোশ করে পৈশাচিক আচরণ চালানো হয়েছে তার ডকুমেন্টেশন। তিনি রিপোর্ট সহজ ভাষায় জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের নির্দেশ দেন। জামাত প্রার্থীর মনোনয়ন স্থগিতকে কেন্দ্র করে বিক্ষোভ উত্তেজনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম ৩ আসনে জামাতের প্রার্থী মাহবুব আলম সালেহির মনোনয়ন চূড়ান্তভাবে অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ করেছেন জামাতের নেতাকর্মীরা। উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা, পুলিশ ও গোয়েন্দা পুলিশ এসে রিটার্নিং অফিসারের কার্যালয় নিয়ন্ত্রণ কক্ষ চত্বরে থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। রিটার্নিং অফিসারের কার্যালয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জামাত প্রার্থী মাহবুব আলম সালেহি দ্বৈত নাগরিক থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। রিটার্নিং অফিসারের কার্যালয়ের সূত্র আরও জানায়, শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ে দ্বিতীয় কার্যদিবসে কুড়িগ্রাম ৩ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৭ প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত। বিএনপির মনোনয়ন বঞ্চিত। বিএনপি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক মোহাম্মদ আব্দুল খালেকের মনোনয়ন বাতিল করা হয়। তবে কুড়িগ্রাম ৩ আসনে বাকি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম ৪ আসনে দাখিলকৃত সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম ৩ আসনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী মাহবুব আলম সালেহি বলেন, রোববার কাগজপত্র অধিকতর যাচাই বাছাই করে সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল। তা না করে জেলার রিটার্নিং কর্মকর্তা বায়াসড হয়ে ইন্টেনশনালি ভুল ডিসিশন দিয়েছেন। এই ডিসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি উচ্চ আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে আমার মনোনয়নপত্র বৈধ করব ইনশাল্লাহ। জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন বলেন, গত ২রা জানুয়ারি মনোনয়ন বাছাইকালে আমাদের প্রার্থীর মনোনয়ন স্থগিত করার পর রিটার্নিং কর্মকর্তা আমাদের বৈধ কাগজপত্র জমা দিতে রোববার পর্যন্ত সময় দেন। সে অনুযায়ী আজ আমরা বৈধ কাগজপত্র নিয়ে এসেছিলাম, কিন্তু তিনি এগুলো না দেখে আমাদের প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন, যা আমাদের প্রতি ন্যায় বিচার করা হয়নি। আমরা এর বিরুদ্ধে আপিল করব। এ বিষয়ে কুড়িগ্রাম রিটার্নিং কার্যালয়ের কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জামাত প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকা আইন অনুযায়ী তার প্রার্থিতা স্থগিত করা হয়েছিল। তবে রোববারের মধ্যে তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বিধিমত ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ১% ভোটারের স্বাক্ষর থাকতে হবে। সেক্ষেত্রে তিনি যে ভোটারের স্বাক্ষরযুক্ত পেপারস জমা দিয়েছেন তার সত্যতা পাওয়া যায়নি, তাই আইন অনুযায়ী তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।